নমস্কার বন্ধুরা, নীনা ব্লগ আন্দামানে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে দেখাবো শ্রী বিজয়পুরম টু ডিগলিপুরের জার্নিটা কেমন হয়। তো আশা করি তোমরা সাথে থাকবে। তো এইটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। তো আমরা দুজন মিলে চা খেয়ে নিলাম সকাল সকাল। তো আমাদের বাসের নাম হচ্ছে সুরাজ ট্রান্সপোর্ট। তো বাসটা খুবই ভালো, আমরা আগে অনেকবার গিয়েছি, তো এখনও যাব। আর এই ভিডিওটা আমাদের দুর্গাপূজার টাইমের ভিডিওটা। তো এতদিন দেওয়া হয়নি, টাইম পাচ্ছিলাম না, তো আজকেই আপলোড করার টাইম পেয়েছি। তো তোমরা দেখো লাস্ট অবধি। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক বাস, তো এসটিএস। এই দেখো আমি যাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে আমার। তো আমি এখন এখন বাসে উঠবো। তো চা আমি আধা খেয়েছিলাম, আর আধা নিয়ে যাচ্ছিলাম কাপে করে। তো বাস ছেড়ে দেবে তার জন্য। তো দেখো এখন বাসে উঠবো আমি। এই যে হচ্ছে বাস, বাসটা খুবই সুন্দর আর নতুন এসেছে বাসটা। তো বাসের মধ্যে টিভি আছে, দেখো কত সুন্দর এলইডি টিভি আছে, এই দেখো। এলইডি টিভির সঙ্গে সঙ্গে এই বাসে আপনারা পেয়ে যাবেন অন্যান্য সুবিধাও, যেমন ওয়াইফাইও পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এই বাসে আপনারা যেই সিটের উপরে বসবেন সের পাশেই পেয়ে যাবেন চার্জিংয়ের জন্য একটা জায়গা। এবং আমরা যখন যাচ্ছিলাম বাইরে খুবই বর্ষা হচ্ছিল, রাতের বেলা তো প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে। আমরা এখানে পোর্ট ব্লেয়ার বলতে শ্রী বিজয়পুরমে আসার আগে আমরা বোটে এসেছিলাম শহীদ দ্বীপ থেকে। তো এত পরিমাণে হালপা ছিল, কি বলবো আর বন্ধুরা আপনাদের। তো কোনো মতে আমরা বোটে শ্রীবিজয়পুরম পৌঁছাই এবং পরের দিন আমাদের বাস থাকে। এক নাইট হোল্ড করতে হয়েছিল আমাদের পোর্ট ব্লেয়ারে এসে, বলতে শ্রী বিজয়পুরমে এসে। তো সকালবেলা আমাদের বাস ছিল 7টার সময়। তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম, একটু আগেই এসেছিলাম। কারণ কি আমরা সকালে নাস্তা করব বলে এসেছিলাম। তো নাস্তা তো করিনি, একটা চা আর একটা বড়া খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। বাসটা আমাদের যে মেন সিটি বাজার এরিয়া, যে যে গান্ধী স্ট্যাচু রয়েছে সেই গান্ধী স্ট্যাচুর ওখান থেকে ঘুরে যাবে। কারণ কি সকালের সময় থাকে, বাজারটা পুরো খালি থাকে, ভেহিকলস বাসগুলো অত চলাচল থাকে না। একটু বেলা হলে বাসগুলি সব চলা শুরু করে দেয়, তখন আর এখান থেকে কোনো বাস যায় না। যে ছোট ছোট ভেহিকেলগুলি বা অটো টু হুইলার্স থাকে তারাই এই বাজার থেকে যাওয়া আসা করে। বাকিগুলো মেরিন জেটির সামনে দিয়ে ঘুরে যেতে হয়। তো আমাদের সকালবেলার সময় ছিল, তাই আমাদের বাসটা মেন বাজারের থেকেই যাচ্ছিল। তো সব সময় মর্নিং টাইমে যে বাসগুলি থাকে ওটা বাজার থেকেই হয়ে আসে। তো আমরা এই যে এয়ারপোর্ট ক্রস করছি, এটা হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্দামানে যেই একটা এয়ারপোর্ট রয়েছে, এই এয়ারপোর্টটা একটা ডিফেন্স এয়ারপোর্ট। আমাদের সঙ্গে অন্য বাসও ছেড়েছিল। এই বাসটা আগে চলতো, এই বাসটার নাম ছিল শিবশম্ভু। কোনো কারণবশত এই বাসটা এখন আর চলে না। তো আমাদের সঙ্গে সঙ্গে অন্য বাসও ছেড়েছিল, যেমন এসএসটি ট্রান্সপোর্ট এবং এসটিএস বাস। এবং ওই সময় অনেক বাসই ছাড়ে। আনন্দ বাস রয়েছে, যেটা আন্দামান নিকোবরের সবথেকে ভালো প্রাইভেট বাস বলতে পারো, সার্ভিস ভালো, ওর অনেকগুলো বাস চলে। আর যে সুরাজ বাসটা রয়েছে এর একটা নন এসি বাসও আছে এবং এসি বাসও আছে। আমাদের বাসটা ছিল নন এসি। তো এই যে জল ভরা যে জায়গাটা দেখছো এটার নাম হলো সিপি ঘাট। যখন 2004-এ আমাদের আন্দামান নিকোবরে যে আর্থকুইকের কারণে সুনামি এসেছিল, তার কারণে অনেক জায়গা কী হলো, জলমগ্ন হয়ে গেছে। জলের তলায় যে জায়গাগুলি ডুবে গিয়েছিল। তো এই সিপি ঘাট যে এরিয়াটা ছিল এই জায়গাটা এখনও জলে ভরা থাকে। তো এইখানে একটা বাস সামনে ছিল, তার জন্য বাসটা যেতে পারছিল না। আমরা যখন গিয়েছিলাম তো দুর্গাপূজার সময় ছিল। তো দেখো এখানে অনেক প্যান্ডেলস বানানো হয়েছে, লাইটিং ডেকোরেশন করা হয়েছে। তো রাস্তায় অনেক জায়গায় এরকম ধরনের ডেকোরেশন দেখতে পারবো। কারণ কি আমরা যখন দুর্গাপূজার সময় গিয়েছিলাম তো দুর্গাপূজার সময় বেশিরভাগ গ্রামগঞ্জে যে অঞ্চলগুলি রয়েছে সেখানে পুজো হয়ে থাকে, দুর্গাপুজো, এবং তাকে উপলক্ষ করে একটা মেলারও আয়োজন করা হয়, যেখানে অনেক ধরনের দোকানঘাট হাট বাজারের মতন বসে এবং সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, ডেকোরেশন করা হয়ে থাকে। তো আমাদের যখন রাস্তা থেকে আমরা যাই তো আমাদের মাঝে মাঝে অনেক বৃষ্টি আমরা সম্মুখীন করেছিলাম। বাসটা ছাড়ার পরে বাসটা অনেক জায়গা দাঁড়িয়েছিল, কারণ কি যে প্যাসেঞ্জারগুলো বাজার থেকে চড়েনি তারা রাস্তায় একে একে করে অনেকেই চড়েছিল। তো বাসটা অনেক জায়গা দাঁড়িয়েছিল।
তো বাসটা অনেকক্ষণ চলার পরে কানবেতে এসে দাঁড়ান লাগে। আন্দামান নিকোবরে এটা জারোয়া রিজার্ভ এরিয়া এর আগে, তার জন্য এটার একটা নির্ধারিত সময় আছে। সেই সময় এখান থেকে সবগুলো বাস একসঙ্গে ছাড়বে এবং ওই পাশ থেকেও যখন আসবে একটা নির্ধারিত সময় থাকে কানবের, ওই নির্ধারিত সময়ে সব বাস একসঙ্গেই ছাড়া হয়। সব বাস বলতে সব বাইকেল যেগুলো থাকে একসঙ্গেই ছাড়া হয়। তো আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম তো একটা পাশে মন্দিরও ছিল, সেই মন্দিরে আমরা গিয়েছিলাম। তো আমাদের খুবই ভালো লেগেছে মন্দিরটা দেখে। কিন্তু বাস জার্নি করতে করতে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। তো আমরা এই যে সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে সকালের ব্রেকফাস্টগুলি খুবই ভালো বানায়। তো আমরা অনেক চেষ্টা করেছিলাম এখানে ব্রেকফাস্টটা করার, কিন্তু এত ভিড় ছিল আমরা এখানে ব্রেকফাস্ট করতে পারিনি। তার কারণে আমরা আগের দিকে অন্য একটা দোকানে যাচ্ছিলাম যে এখানে খেতে পারি কিনা। তো এখানেও যেয়ে দেখি এখানেও প্রচুর ভিড়, যার কারণে আমরা এখানেও যেয়ে কিছু খেতে পারিনি। এখানে লোকজনে এত ভিড়, দেখো এত গাড়ি বাস দাঁড়ানো যে কি বলবো। সকালবেলার সময়টায় খুবই ভিড় থাকে, কারণ কি সকালবেলার সময় যে কানবে থাকে সেই সময় সব এখান থেকে গাড়ি বাসগুলি যায়। দেখো আমাদের সঙ্গে সঙ্গে বর্ষাও চলে আসছে, তার কারণে আমরা ভালো করে ভিডিওটাও করতে পারিনি। কারণ কি এক হাত দিয়ে ছাতা ধরা আর এক হাত দিয়ে ভিডিও করছি, যার কারণে ভিডিওটা একটু শেকও হয়ে যাচ্ছিলো। তো বর্ষা খুবই বেশি, কারণ কি আমরা রাস্তায় যেতে যেতে অনেকবারই এরকম বর্ষা পেয়েছি। একটু থেমে গেছে কিন্তু একটু পরে আবার মুষলধারে বর্ষা শুরু হয়ে গেছে। তো শেষ পর্যন্ত বর্ষা থামার পরে আমরা একটা দোকানে গিয়েছিলাম। তো সেখানে যে আমরা পরোটা খেলাম। তো পরোটাটা অত মানে ভালো লাগেনি, কারণ কি আমরা যেই দোকানে খেতে চেয়েছিলাম সেই দোকানে আমরা পাইনি। বোটে পার হওয়ার সময় আমাদের সামনে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে এসেছিল, যেটা দেখে আমাদের মনে হচ্ছিল সকালবেলার আমাদের বাসটা নেওয়া আমাদের যেন সফল হয়ে গেছে। কারণ কি এই দৃশ্যটা সকালবেলা যদি বাসে আসি তাহলেই আমাদের এই দেখা যায়। তো নর্থ অ্যান্ড মিডিলে যাওয়ার জন্য আমাদের দুটি যে জল ভাগ থাকে সেটাকে পার করতে হয়। একটার উপর থেকে ব্রিজ তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে যে জলভাগ রয়েছে এটার উপর থেকে ব্রিজটা তৈরি করা হচ্ছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। একবার যে বাজেটটা ছিল সেই বাজেটটা খতম হয়ে গেছে, পুনরায় এই বাজেট পাওয়ার পরে আবার এই কাজগুলো তারা শুরু করেছে। তো তারা 2 বছরের বা 3 বছরের ভিতরে এটা কমপ্লিট করে দেবে হয়তো। তো তখন যদি কমপ্লিট হয়ে যায় তখন আর এই ফেরি করে আমাদের এই জলভাগকে পার হতে হবে না। আমরা পুরোটা বাসেই একেবারে বাস থেকে না নেমেই ওই ব্রিজের উপর থেকে পার হয়ে যাব। তো এখান থেকে দেখছো একটা স্পিড বোট এসেছিল। তো এখান থেকেই বারাটাঙে যে মাড ভলকানো রয়েছে সেটা দেখার জন্য পুরো গেস্ট এখানে আসে। এই যে এখান থেকে তারা এই ছোট ছোট স্পিড বোটে তারা মাড ভলকানো দেখতে চলে যায়। রিসেন্টলি এই মাড ভলকানোতে একটা ইরাপশন দেখা গেছে। ইরাপশনটা এত বেশি পরিমাণে ছিল যে পুরো জায়গায় এটা একদম ছড়িয়ে পড়েছে। এবং যে বারাটাং আইল্যান্ডে আপনার যখন এই মাড ভলকানো দেখতে যাবেন তার সাথে সাথে এখানে লাইমস্টোন কেভও রয়েছে, যেটাও আপনারা দেখতে পারবেন। এটা ট্যুরিস্টদের দেখার জন্য একটা মুখ্য মানে জায়গা, যেখানে বেশিরভাগ ট্যুরিস্টরা এই বারাটাঙে আসে ওই লাইমস্টোন কেভ অ্যান্ড মাড ভলকানো দেখতে। তো আমাদের এখান থেকে নর্থ অ্যান্ড মিডিল আন্দামানে যাওয়ার জন্য আমাদের এই বোটে করে পার হতে হয়। প্রথমে এখান থেকে প্যাসেঞ্জারগুলো নেমে যাচ্ছে এবং তারপরে এখান থেকে যে বাসটা এই ফেরিতে নিয়ে আসে সেই বাসটাও কি করে এর সঙ্গে সঙ্গে আসে। তারপরে কি হয় সেই বাসে আবার করে প্যাসেঞ্জার চড়ে। দেখো আমাদের বাসটা সামনে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা একটু লেটে নেমেছি বোট থেকে, তো এখন সরাসরি আমরা যেয়ে বাসে চড়ে যাব। এখান থেকে বাস বেশি সময় দাঁড়ায় না, বাসে প্যাসেঞ্জার সব চড়ে গেলে তো বাসটাও এখান থেকে ছেড়ে দেয়। বাসটা খুবই সুন্দর ছিল, নতুন বাস, দেখতেও খুবই ভালো ছিল। তো আমরা এখন যে আমি ব্রিজটার কথা বলেছিলাম আন্দামান নিকোবরে, যেটা এখন সব থেকে লম্বা যে ব্রিজটা রয়েছে তাকে আজাদ হিন্দ ফস সেতু নামে জানা যায় এবং এটা মোট 1.45 কিলোমিটার লং ব্রিজ রয়েছে, যেটা কানেক্ট করে মিডিল আন্দামান এবং সাউথ আন্দামানকে আন্দামান ট্রাঙ্ক রোডের দ্বারা। এই ব্রিজটা ইনঅগারেট করেছিল বর্তমান হোম মিনিস্টার অমিত শাহ দ্বারা। এই ব্রিজটার ইনঅগারেট হয়েছিল 2021 অক্টোবর মাসে এবং এই ব্রিজটা গান্ধীঘাট জেটি থেকে
উত্তরা জেটিকে এই ব্রিজের মাধ্যমে কানেক্ট করে থাকে। এই ব্রিজটা মেনলি বানানো হয়েছে ট্রাভেল টাইমটাকে কম করার জন্য। কারণ কি বাস বা অন্য ভেহিকেলে যদি ডিগলুপুর অবধি পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরম থেকে যাওয়া হয় তো সময় মোট লেগে যায় 12 থেকে 13 ঘন্টা। তো এই ব্রিজটা যখন বানানো হলো এই ট্রাভেল টাইমটা কিছু কম হয়ে গেছে, কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ, আন্দামান ট্রাঙ্ক রোডের যে অবস্থা খুবই ভয়ানক বলতে পারো। কারণ কি আন্দামানে যে ট্রাঙ্ক এটিআর রয়েছে আন্দামান ট্রাঙ্ক রোড, এর কারণে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। কারণ কি রোডের অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় এমন আছে যে বাস বা অন্যান্য গাড়ি মাটির উপর থেকে চলতে, রাস্তা বলে এখানে কিছুই পাওয়া যায় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা খুবই ভালো। তো যেখানে রাস্তা ভালো থাকে গাড়িটা বাসটা খুবই ভালো মতন চলে বা স্মুথলি চলতে থাকে। কিন্তু অনেক জায়গায় এমন আছে যে রাস্তায় আমরা খুঁজে পাবো না। তো দেখো রাস্তার কাজ কিন্তু অনেক বছর থেকে চলছে আন্ডামানে। বর্তমান দিনেও রাস্তা তারা কাজ করেই যাচ্ছে, একদিক থেকে ভেঙে যায় আর এক দিক দিয়ে তারা বানাতে থাকে। তো বাসটা অনেক পথ চলার পরে বাসটা এসে থেমেছে কদমতলায়। কদমতলায় এখন সব বাসগুলি কদমতলায় প্যাসেঞ্জারদেরকে এখানে লাঞ্চ করায়। তো আমরা একটা নতুন হোটেল খুলেছে কদমতলায়, তো সেখানে আমরা গিয়েছি। তো হোটেলের যে লোকগুলো ছিল তাদের ব্যবহার খুবই ভালো এবং সেখানে একটা দাদা পেয়েছিলাম, সেই দাদাও নাকি আমাদের চ্যানেলকে ফলো করে। আমাদেরকে সেখানে আমাদের আলাপ হলো এবং তারা বলল আমাদেরকে, তো তারা যে খাবার দাবাররা তারা পরিবেশ করে তারা খুবই মানে হাইজেনিক থাকে। এবং দেখেন হ্যান্ড ওয়াশের জন্য তারা যে ব্যবস্থাটা সেটা খুবই ভালোভাবে তারা করেছে। এবং এখানে আপনারা চাইলে পানীয় জলের যে বোতল থাকে সেই বোতলগুলো নিতে পারে। তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে ফেলেছি কদমতলা থেকে। এবং কদমতলা থেকে বেরোনোর সময় আমাদের রাস্তাটা এত খারাপ পড়েছে যে বাস মনে হচ্ছিল সময় সময় জায়গায় কেন কোনো দুর্ঘটনার শিকার না হয়ে যায়। আমাদের অনেক ভয় লাগছিল, কারণ কি রাস্তার অবস্থাটা খুবই খারাপ এবং বর্ষা এত পরিমাণে হচ্ছিল যার কারণে রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে কতজন প্যাসেঞ্জার এখানে নেমে গেছে, তাদের গন্তব্যস্থল এখানেই ছিল। তো আমাদের যে ডিগলুপুর এরিয়াটা রয়েছে সেই এরিয়া যেতে আমাদের যে রাস্তার দুপাশে যে ভিউটা যেটা আপনাদের হয়তো এমন মনে হবে যে একটা ন্যাচারাল এসিতে আপনি বসে রয়েছেন। কারণ কি আমরা একটা নন এসি বাসে বসেছিলাম, তো আমাদের এটা ফিলই হচ্ছিল না যে আমরা একটা নন এসি বাসে বসে রয়েছি। কারণ কি প্রকৃতিতে এত গাছপালা ছিল যে আমাদের এত ঠান্ডা, তার ভিতরে উপর থেকে বর্ষাও হচ্ছিল। তো আমাদের খুবই ভালো লেগেছে এই নন এসি বাসটায়। যে সুরাজ ট্রান্সপোর্টের যে বাসটা ছিল, আমাদের ফোনের চার্জও খতম হয়ে গেছিলো, তো বাসের চার্জিং পটও ছিল, তো আমরা সেটারও ব্যবহার করেছি। তো এখন যেই জায়গাটা তোমরা দেখছো এটা হলো রঙ্গত বাজার। এখানে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এই বাজারে যে পাশের যে ঘরগুলি ছিল সব একেবারে একটা ইনসিডেন্টের কারণে আগুনে সব পুড়ে গেছিলো। এখন নতুন করে আবার বাজারটাকে বানানো হয়েছে। তো দেখো আমি বলেছিলাম আগেই পুজোর সময়, তাই পুরো লাইটিং থেকে ডেকোরেটেড করা রয়েছে পুরো বাজারটা। বাজারটা শেষ অবধি একদম লাইটিং দেখা যাচ্ছে। এখানে দেখো এই বাসের এক কন্ডাক্টর যে ছিল এই মন্দিরে যে কিছু টাকা দিয়েছে। কারণ কি এরা প্রত্যেক দিন এটা করে থাকে, আমি আগেও দেখেছি এদের এটা করতে। এই যে যেটা দেখছো এটা হলো বেটাপুর, এটা হলো একটা গভর্নমেন্ট সমিল। এখান থেকে পুরো যে লাকড়ি কিনে নিতে পারেন আপনারা। এখানে সমস্ত ধরনের লাকড়ি পেয়ে যাবেন। তো বাসে প্যাসেঞ্জারের সঙ্গে সঙ্গে অনেক কার্গোর জিনিসও নিয়ে আসছিল, সেগুলো কন্ডাক্টর নিচে নামিয়ে দিল এবং আমাদের বাসটা আবার চড়ে পড়লো। তো এই জায়গাটা হলো আমাদের যে বিল্লি গ্রাউন্ড বলে একটা জায়গা রয়েছে সেই জায়গা। তো শুনেছি এখানে রসগোল্লাও নাকি অনেক ফেমাস। তো এইখানেও দেখো সেই মেলার যে একটা দৃশ্য, এইটা একটা আমাদের বাঙালিদের মনে আলাদাই একটা ভাব তৈরি করে, যে মেলার যে সময়টা থাকে আমাদের আলাদাই একটা আনন্দ থাকে। তো আমাদের বাসটা পৌঁছাতে পৌঁছাতে রাতের সময় হয়ে গেছে। তো এখানের দাঁড়িয়েছে এই জায়গাটার নাম মোহনপুর। এর আগে আমরা আর ভিডিও বানাতে পারিনি, কারণ কি প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।